ক্ষমতা কি নিয়মের চেয়ে বড়? যখন একজন প্রভাবশালী মন্ত্রী তার জীবনের প্রথম ভাষণের আবেগ নিয়ে সংসদে দাঁড়ালেন, তখন সবাই ভেবেছিল স্পিকার হয়তো একটু নমনীয় হবেন। কিন্তু না, নিয়মের প্রশ্নে যিনি পাহাড়ের মতো অটল, তিনি কাউকেই ছাড় দিলেন না। মাঝপথেই বন্ধ হয়ে গেল মন্ত্রীর মাইক্রোফোন। পুরো সংসদ তখন নিথর। কে এই লৌহ মানব, যার কাছে রাষ্ট্রের নিয়মের বাইরে 1 ইঞ্চি জায়গাও নেই? আজ দেখুন সেই রোমহর্ষক মুহূর্ত, যখন ক্ষমতার দাপট ধুলোয় মিশে গেল সংসদের কঠিন শৃঙ্খলার কাছে। গতকাল মঙ্গলবারের ঘটনা। সংসদ অধিবেশন চলছে, চারিদিকে পিনপতন নীরবতা। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার যখন মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন, তখন কেউ ভাবেনি এই সাধারণ প্রশ্নটি একটি ঐতিহাসিক ঘটনার জন্ম দেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যখন উত্তর দিতে দাঁড়ালেন, তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আবেগ। তিনি প্রথমবারের মতো এই মহান সংসদে কথা বলছেন। তিনি চাইলেন তার রাজনৈতিক গুরু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে, তার স্বপ্নের কথা বলতে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি এমন একজনের সামনে দাঁড়িয়ে আছেন যার কাছে সংবিধান এবং কার্যপ্রণালী বিধি শেষ কথা। বলছি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের কথা। তিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু নিয়মকানুনের বেলায় নিজ দল আর অন্যান্য দলে কোনো তফাৎ করেন না স্পিকার। কারণ সংসদের ওই চেয়ারে যিনি বসেন, তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ। হাফিজ উদ্দিন আহমেদের লৌহ মানব পরিচয় আরও উজ্জ্বল হয়ে ওঠে যদি আমরা তার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই। আমাদের মনে রাখা উচিত, এই সেই মহান ব্যক্তিত্ব যিনি তার ব্যক্তিগত জীবনে এখন চরম শোকের মুহূর্ত পার করছেন। মাত্র কিছুদিন আগে তার দীর্ঘদিনের সঙ্গিনী স্ত্রী দিলারা হাফিজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু এই বিশাল ব্যক্তিগত ট্র্যাজেডিও তাকে তার দায়িত্ব থেকে সরাতে পারেনি। তিনি নিজের কান্নাকে ঘরের কোণে জমা রেখে ঠিক সময়ে এসে বসেছেন স্পিকারের চেয়ারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যার নিজের জীবনের এত বড় ক্ষতি তাকে বিচলিত করতে পারেনি, তার সামনে একজন মন্ত্রীর সামান্য আবেগ ধোপে টিকবে না, এটাই স্বাভাবিক। তিনি আমাদের শিখিয়েছেন, রাষ্ট্র কারো ব্যক্তিগত মায়ায় চলে না, রাষ্ট্র চলে বিধিবদ্ধ নিয়মে। তাই মন্ত্রী যখন তার স্বপ্নের কথা বলতে গিয়ে 1 মিনিট সময় চাইলেন, স্পিকারের কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। তিনি খুব বিনয়ের সাথে কিন্তু পাথরের মতো শক্ত গলায় বললেন, না। তিনি মন্ত্রী মহোদয়কে সতর্ক করে দিয়ে বললেন, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যা আমরা ভঙ্গ করতে চাই না। যা ছাপা হয়েছে আপনাকে কেবল সেটাই পড়তে হবে। কথা বলার অনেক সুযোগ আছে, এখন নয়। মন্ত্রী আবারও অনুরোধ করলেন, মাননীয় স্পিকার, মাত্র 1 মিনিট। কিন্তু স্পিকারের সিদ্ধান্ত বদল হলো না। এমনকি তিনি গাইবান্ধা 4-এর সংসদ সদস্যকে বললেন অপ্রয়োজনীয় কথা না বলতে। এই অপ্রয়োজনীয় কথাটা কি জানেন? স্পিকারের স্ত্রীর চলে যাওয়ায় শোক জানিয়েছিলেন এমপি সাহেব। এই ঘটনায় স্পিকার বুঝিয়ে দিলেন, এই সংসদ জনগণের করের টাকায় চলে। এখানে প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হয়। ব্যক্তিগত গল্প করার জন্য এই মঞ্চ নয়। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় বিচ্ছেদ কোনটি? নিঃসন্দেহে জীবন সঙ্গিনীকে হারানো। আমরা দেখেছি এই স্পিকার তার ব্যক্তিগত জীবনের সেই ভয়াবহ শোকের মধ্যেও সংসদীয় দায়িত্বকে অবহেলা করেননি। যে সময় একজন মানুষের ঘরে বসে একাকী কান্নার কথা, সেই সময় তিনি কালো কোট গায়ে জড়িয়ে স্পিকারের উঁচু চেয়ারে এসে বসেছেন। কেন? কারণ তিনি জানেন তার কান্নার চেয়ে রাষ্ট্রের প্রতিটি সেকেন্ডের মূল্য অনেক বেশি। এটি কেবল দায়িত্ব পালন নয়, এটি একটি আদর্শের লড়াই। তিনি যখন শোককে পাথর বানিয়ে পাথরের মতো শক্ত হয়ে স্পিকারের মাইক্রোফোন বন্ধ করার নির্দেশ দেন, তখন আমাদের বোঝা উচিত, যিনি নিজের জীবনের সবচেয়ে বড় আবেগকেও সংবরণ করতে পেরেছেন, তার সামনে অন্য কোনো রাজনৈতিক আবেগ বা ব্যক্তিগত স্মৃতির স্থান নেই। তার এই নির্লিপ্ততা কোনো নিষ্ঠুরতা নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি চরম আনুগত্যের এক অনন্য নিদর্শন। এই স্তরের মানসিক দৃঢ়তা কেবল একজন লৌহ মানব স্পিকারের পক্ষেই দেখানো সম্ভব। এরপর মন্ত্রী যখন গল্প বাদ দিয়ে প্রশ্নের জবাবে দীর্ঘ উত্তর দিতে শুরু করলেন, তখনই ঘটল সবচেয়ে বড় অবাক কাণ্ড। স্পিকার মাইক্রোফোনটি নীরব করে দিলেন, কারণ অতিরিক্ত বড় উত্তর বললে অন্য সংসদ সদস্যরা প্রশ্ন করার সুযোগ পায় না। গাইবান্ধার 2316 জন মুক্তিযোদ্ধার ভাগ্য এবং তাদের ভাতার ভবিষ্যৎ ঝুলেছিল সেই প্রশ্ন আর উত্তরের ওপর। মন্ত্রী যদি আবেগে সময় নষ্ট করতেন, তবে হয়তো অন্য অনেক সংসদ সদস্য তাদের প্রশ্ন করার সুযোগ পেতেন না। গাইবান্ধা সদর 338, সাঘাটা 635, গোবিন্দগঞ্জ 271, এই সংখ্যাগুলো কেবল সংখ্যা নয়, এগুলো বীর মুক্তিযোদ্ধাদের অধিকার।
স্পিকার চাইলেন সেই অধিকারের কথা আগে আসুক, আলোচনা হোক। স্পিকারের এমন আচরণে পুরো সংসদে এক শক্তিশালী বার্তা পৌঁছে গেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা জানি একজন স্পিকারের সবচেয়ে বড় পরীক্ষা হলো নিরপেক্ষতা। তিনি সরকারি দলের কিনা তা বড় কথা নয়, তিনি যখন ওই চেয়ারে বসেন তখন তিনি কেবলই একজন বিচারক। আমরা প্রায়ই দেখি সংসদে হট্টগোল হয়, কিন্তু এই লৌহ মানব যেভাবে হাতুড়ি পিটিয়ে সবাইকে শান্ত করেন এবং মন্ত্রীদের পর্যন্ত নিয়ম মানতে বাধ্য করেন, তা আমাদের সংসদীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। তিনি কোনো বিশেষ দলের প্রতিনিধি হিসাবে নয়, বরং সংসদের অভিভাবক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। স্পিকারের এই কঠোর রূপ কি আপনার কাছে রূঢ় মনে হয়েছে, নাকি মনে হয়েছে এটাই সঠিক গণতন্ত্র? একজন মানুষ যখন নিজের ব্যক্তিগত শোককে তুচ্ছ করে রাষ্ট্রের সেবা করেন, তখন তার প্রতিটি সিদ্ধান্তকে সম্মান জানানো আমাদের কর্তব্য। হাফিজের যে ব্যাকগ্রাউন্ড, তাতে বিপদে শক্ত থাকাই তার জন্য স্বাভাবিক। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি বহুমুখী এবং উজ্জ্বল নক্ষত্র। একজন পেশাদার সামরিক অফিসার হিসাবে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করলেও ১৯৭১ সালে দেশমাতৃকার টানে তিনি বিদ্রোহ করেন। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে মহান মুক্তিযুদ্ধে তার অসীম সাহসিকতা ও রণকৌশল তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। যুদ্ধ পরবর্তী সময়ে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোলা ৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য ও জলসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনীতি ও সমরবিদ্যার বাইরেও তার একটি বর্ণাঢ্য পরিচয় রয়েছে সফল ফুটবলার হিসেবে। ব্যক্তিগত জীবনেও তিনি নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধারে বীর মুক্তিযোদ্ধা, দক্ষ প্রশাসক এবং প্রজ্ঞাবান রাজনৈতিক হিসাবে হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশের জনমানুষের কাছে এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সংসদে তিনি প্রমাণ করেছেন, আবেগ দিয়ে দেশ চলে না, দেশ চলে নিষ্ঠা এবং নিয়ম দিয়ে। এই লৌহ মানব না থাকলে হয়তো আমাদের সংসদ কেবল শোরগোলের জায়গায় পরিণত হতো। আমরা প্রায়ই অভিযোগ করি সংসদে কাজের চেয়ে কথা বেশি হয়, তথ্যের চেয়ে ব্যক্তিগত প্রশংসা বেশি হয়, কিন্তু এই ভিডিওতে আমরা দেখলাম এক ভিন্ন চিত্র। স্পিকার যখন মন্ত্রীকে থামিয়ে দিলেন, তখন তিনি আসলে একটি বার্তা দিলেন, এই সংসদ কোনো ক্লাবঘর নয়, এখানে প্রতিটি শব্দের জন্য জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়। মন্ত্রীর দীর্ঘ ভূমিকা মানেই হলো অন্য কোনো একজন সংসদ সদস্যের প্রশ্ন করার সুযোগ হারিয়ে যাওয়া। গাইবান্ধার মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেওয়ার জন্য যে সময়টি বরাদ্দ ছিল, সেটি যদি অপ্রয়োজনীয় কথায় ব্যয় হতো, তবে হয়তো সাঘাটা বা ফুলছড়ির বীর মুক্তিযোদ্ধাদের হিসাবটি আড়ালেই থেকে যেত। স্পিকার এখানে একজন দক্ষ ট্রাফিক পুলিশের মতো কাজ করেছেন, যিনি নিশ্চিত করেছেন যেন কোনো বড় গাড়ি অর্থাৎ মন্ত্রী এসে ছোট গাড়িগুলোর মানে সাধারণ সংসদ সদস্যের পথ আটকে না দাঁড়ায়। এই কঠোর শৃঙ্খলা যদি প্রতিটি সংসদ অধিবেশনে বজায় থাকত, তাহলে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আজ বিশ্বের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকত। তিনি কেবল একজন মন্ত্রীকে থামাননি, তিনি আসলে একটি পুরনো এবং অকেজো সংস্কৃতিকে থামিয়ে দিয়ে নিয়মের এক নতুন যুগের সূচনা করেছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন স্পিকারের এই কঠোরতা সঠিক ছিল, নাকি মন্ত্রীর আবেগ কি আরেকটু সময় পাওয়ার যোগ্য ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন নিয়মের কাছে ক্ষমতার দাপট কতটা তুচ্ছ হতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্পিকারের এই অবস্থান আমাদের একটি বড় শিক্ষা দেয়, ব্যক্তিগত শোক বা রাজনৈতিক উচ্চাভিলাষ কোনো কিছুই নিয়মের চেয়ে বড় হতে পারে না। হাফিজ উদ্দিন আহমেদ দেখিয়েছেন যে চেয়ারটি যখন স্পিকারের, তখন ব্যক্তিটি কেবলই একটি পদের নাম, যিনি আবেগের ঊর্ধ্বে উঠে সত্য এবং নিয়মকে রক্ষা করেন।